আজকে আমি ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের আলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে কতগুলো জিনিস বলা হয়েছে, সেগুলো আগে জানতে হবে। দেখো, ফার্স্টেই বলা হয়েছে সপ্রভ বস্তু, সপ্রভ বস্তু আর অপ্রভ বস্তু। সপ্রভ বস্তু মানে যে সকল বস্তুর নিজস্ব আলো আছে। কাদের নিজস্ব আছে আলো আছে? সূর্যর আছে, তারার আছে, এগুলো নিজস্ব আলো আছে। আবার দেখো, কিছু বস্তু আছে, যেমন দেখো, ধরো তুমি সন্ধেবেলায় পড়তে বসেছ, কারেন্টের সুইচ দিয়েছ, আলো জ্বলেছে, এখানে যে লাইটটি জ্বলছে সেটাও কিন্তু একটা সপ্রভ বস্তু। আবার ধরো রাত্রিবেলায় মা হয়তো হারিকেন জ্বালিয়েছেন, সেটাও হচ্ছে কিন্তু জ্বলন্ত হারিকেন, মানে তা থেকে আলো আসছে। তার মানে আমরা এটুকুনি বলতে পারি যে যার থেকে আমরা আলো পাচ্ছি সেটাকেই বলবো সপ্রভ বস্তু। তার মানে যার নিজস্ব আলো আছে অথবা যার থেকে আমরা আলোটা পাচ্ছি তাকে আমরা সপ্রভ বস্তু বলবো। আর অপ্রভ বস্তু কাকে বলবো? না, যে সকল বস্তুর আলো নেই সেই বস্তুগুলোকে কি বলবো? অপ্রভ বস্তু। যেমন কি ইট, কাঠ, পাথর, এগুলো অপ্রভ বস্তু। ধরো অন্ধকার ঘরের মধ্যে তুমি যখন কোনো চেয়ার টেবিল দেখছো তখন সেগুলোকে দেখতে পাচ্ছ না, কিন্তু যখনই তুমি কারেন্টের আলো জ্বালালে, লাইট অন করলে বা হারিকেন জ্বালালে বা হারিকেন নিয়ে গেলে, তাদের আলোতে দেখবে এই ইট, কাঠ, পাথর আলোকিত হচ্ছে। তার মানে কি হলো? এই যে লাইট, বাল্ব, হারিকেন, এগুলো সব সপ্রভ বস্তু, আর ইট, কাঠ, পাথর এগুলো সব অপ্রভ বস্তু। দেখবে রাত্রিবেলায় ঘরের মধ্যে জোনাকি পোকা ঢুকে যায়। তুমি হয়তো শুয়ে আছো, অন্ধকার ঘরের মধ্যে একটি জোনাকি পোকা এসে হাজির হয়েছে, তার আলোটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু জোনাকি পোকাটাও কিন্তু সপ্রভ বস্তু। এখানে দেখো একটা ছক দেয়া আছে, সপ্রভ বস্তু আর অপ্রভ বস্তু তোমাকে শনাক্তকরণ করতে বলছে। দেখো, কেরাসিনের লম্ফ, কেরাসিনের লম্ফ যদি বলে সেটা কিন্তু আমি কি বলবো? অপ্রভ বস্তু। কিন্তু কেরাসিনের লম্ফ যদি জ্বলে তখন কিন্তু তাকে আমরা কি বলবো? সপ্রভ বস্তু। পেনের মধ্যে থেকে কোনো ধরনের আলোর আমরা পাই না, তার মানে এটা কি? অপ্রভ বস্তু। জামার বোতাম, তাতেও আমরা আলো পাই না, সেটাও অপ্রভ বস্তু। মোমবাতি, জ্বলন্ত মোমবাতি, শুধু মোমবাতি হলে কিন্তু অপ্রভ বলবো, কিন্তু যদি জ্বলন্ত মোমবাতি বলি তখন সেটাকে বলবো সপ্রভ, কারণ জ্বলন্ত মোমবাতি থেকে আমরা আলো পাচ্ছি। জোনাকি, দেখো জোনাকি থেকেও আমরা যদি আলো পাই তখন সেটাকে বলছি সপ্রভ বস্তু। ছাতা কিন্তু অপ্রভ বস্তু, তার থেকে কোনো, ছাতা কিন্তু অপ্রভ বস্তু, তা থেকে আমরা কোনো আলো টালো কিছু পাই না। তারা, তারা মানে সূর্য, নক্ষত্র, তারা, এগুলো কিন্তু সপ্রভ বস্তু, কারণ এগুলো থেকে আমরা আলো পাচ্ছি। চশমা থেকে কোনো কিছু পাই না, অপ্রভ বস্তু। সূর্য থেকে আমরা আলো পাচ্ছি, সেই জন্য এটা সপ্রভ বস্তু। চাঁদ, এবার দেখো চাঁদ কিন্তু অপ্রভ বস্তু। কেন না? চাঁদ সূর্যের আলোতে আলোকিত, তাই চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তাই চাঁদকে আমরা কি বলবো? অপ্রভ বস্তু। পরীক্ষায় প্রশ্ন আসে, চাঁদ সপ্রভ বস্তু না অপ্রভ বস্তু? চাঁদ কিন্তু অপ্রভ বস্তু। সেখানে যেন ভুল করে তোমরা বলে দিও না যে চাঁদ হচ্ছে সপ্রভ বস্তু। চাঁদ সবসময় অপ্রভ বস্তু। কেন না? সূর্যের আলোতে চাঁদ আলোকিত। এরপর দেখো, আলোক উৎস কাকে বলবো? এখানে একটা দেখো টর্চ নিয়েছে, দেখতে পাচ্ছ টর্চ। এখানে দেখো একটা পিচবোর্ড নিয়েছে, এই পিচবোর্ডটা যদি কালো হয় খুব ভালো হয়। এবার এই পিচবোর্ডের মধ্যে একটা পেরেক দিয়ে ফুটো করে দিয়েছে, ঠিক আছে?
এবার টর্চটা দূর থেকে অন্ধকার ঘরের মধ্যে যদি টর্চটা তুমি দূর থেকে ফেলো, তাহলে দেখতে পাবে এই ফুটো দিয়ে এই যে আলোক রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে টর্চটাকে আমরা বড় আলোক উৎস বলবো, আর এই ফুটোটাকে কি বলবো? ছোট আলোক উৎস, তাই না? টর্চটাকে আমরা কি বলবো? বড় আলোক উৎস, কারণ এটা আমি দূর থেকে ফেলছি, দিয়ে আমরা কি করলাম, এই ফুটো দিয়ে যখন আলোটা বেরোচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ছোট আলোক উৎস। এরই তো আলোক উৎস, এই বড় আলোক উৎসেরই তো এটা ছোট হয়ে এখান দিয়ে বেরোচ্ছে, এই বিন্দুতে পরিণত হচ্ছে বলে আমরা একটা কাল্পনিক বিন্দু ধরে নিলে এই বিন্দু দিয়ে আলোক রশ্মি গুচ্ছগুলো বেরোয়। তাহলে এই ছোট ফুটোটাকে আমরা বলবো বিন্দু আলোক উৎস, আর এই বড় টর্চের যে আলোটা ছড়িয়ে পড়ছে এটাকে বলবো বিস্তৃত আলোক উৎস। দেখো এই যে এটা বিস্তৃত আলোক উৎস। তাহলে বিস্তৃত আলোক উৎসগুলো কোনগুলো আমরা বলতে পারি? দেখো, টর্চ, সূর্যের আলো একটা বড় আলোক উৎস। বৈদ্যুতিক বাল্ব, এই যে ঘরে যখন আমরা বাল্ব জ্বালাই সেটা একটা বড় আলোক উৎস, গোটা ঘরকে আলোকিত করে রাখে। সূর্য আমাদের গোটা পৃথিবীকে আলোকিত করে রাখে। টর্চ একটা বড় জায়গা আলোকিত করে রাখে। এগুলো সব কি? বিস্তৃত আলোক উৎস। আর এই যে বিন্দু, মানে এটা বিন্দু আলোক উৎস, একটা ছোট পয়েন্ট থেকে আলোক উৎসগুলো বেরোচ্ছে, এটাকে বলা হয় বিন্দু আলোক উৎস। দেখো এখানে একটা কাঁচের মধ্যে দেখো, এই যে কাঁচ বলছি, এটা একটা আয়না ধরো, হ্যাঁ, বা স্টিলের থালাও বলতে পারো। এর মধ্যে কি হচ্ছে? সূর্য আলোক রশ্মিগুলো কি হচ্ছে? এই যে দেখতে পাচ্ছ সমান্তরাল ভাবে পড়ছে, ঠিক আছে, আবার ঠিকরে বেরিয়েও যাচ্ছে, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে সূর্যটাকে তাহলে আমরা কি বলবো? বিস্তৃত আলোক উৎস। এরপর দেখো এই এখানে দেখো আমরা যে স্বচ্ছ, এবার আমাদের যে আলো যে দিয়ে যাতায়াত করছে, যেটার মধ্যে দিয়ে আলো যাতায়াত করছে, দেখবে কাঁচের মধ্যে দিয়ে আলো খুব সহজে যাতায়াত করছে। তুমি একটা কাঁচের মধ্যে, স্বচ্ছ কাঁচের এপাশে যদি দাঁড়িয়ে থাকো, দেখতে পাবে যে তোমার মানে আলো খুব সহজেই, একটা যদি টর্চ দিয়ে ফেলো দেখবে ওপাশে খুব সহজেই আলো যাতায়াত করছে। জলের মধ্যে দিয়েও যেতে পারবে। তাহলে যে মাধ্যমের মধ্য দিয়ে বা যে সকল বস্তুর মধ্য দিয়ে সহজেই আলো চলাচল করতে পারে তাকে কি বলবো? স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম। বুঝতে পারলে? যার মাধ্যমে বা যে সকল বস্তুর মধ্যে দিয়ে সহজেই আলো যাতায়াত করতে পারবে তাকে বলবো স্বচ্ছ মাধ্যম। সেটা কি? স্বচ্ছ মাধ্যমগুলো কি কি? বায়ু, স্বচ্ছ কাঁচ, জল ইত্যাদি। আবার দেখো, অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম কাকে বলবো? যেমন ইট, কাঠ, পাথর, এগুলোর মধ্যে দিয়ে কি আলো যাতায়াত করতে পারে? এগুলোর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারে না। তুমি যদি একটা দেয়ালের এক প্রান্তে দাঁড়িয়ে থাকো, অপর প্রান্তে তুমি কিছু দেখতে পাবে না, বা একটা দেয়ালে যদি তুমি আলো ফেলো তাহলে অপর প্রান্তে সেই আলোটা বেরিয়ে যাবে না, তার মানে কি? আটকে যাবে। তার মানে এটা হচ্ছে অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম। তাহলে আমরা কি বলবো? যে সকল বস্তু বা মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজে যাতায়াত করতে পারে না বা যেতে পারে না তাকে বলবো কি? অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম। ঠিক আছে? এরপর দেখো আর একটা মাধ্যম রয়েছে, সেটাকে বলবো ঈষৎ স্বচ্ছ মাধ্যম। এখানে একটা জানলায় দেখতেই পাচ্ছ, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মুখটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না। তার মানে কি? আমরা আবছা দেখতে পাচ্ছি কিন্তু তাকে আবছা দেখতে পাচ্ছি। এই যে মাধ্যমটা, এই মাধ্যমটাকে কি বলবো? অস্বচ্ছ মাধ্যম। এটাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম, এটাকে আমরা কি বলবো? ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তার মানে কি? এর মধ্যে দিয়ে পুরোপুরি আলো যাতায়াত করতে পারে না। দেখো এই যে ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলবো? না, যে সকল বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারে না, ঠিক আছে, ভালোভাবে পারে না, সেটাগুলোকে বলা হয়
ঈষৎ স্বচ্ছ মাধ্যম, যেমন কি ঘষা কাঁচ হতে পারে, ঠিক আছে, কুয়াশা হতে পারে, দেখবে কুয়াশার মধ্যে দিয়ে মানে আবছা দেখা যায়, ঠিক আছে, আবার দেখো ট্রেসিং পেপার হতে পারে, এগুলো সব ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে আমরা এখানে তিনটে জিনিস আমরা দেখতে পেলাম, একটা স্বচ্ছ মাধ্যম, একটা অস্বচ্ছ মাধ্যম, আর একটা কি বললাম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম। আর একটা জিনিস জানার আছে যে পৃথিবীতে সূর্য থেকে যে আলোটা আসে সেটা কি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আসে? সূর্য থেকে যে আলোটা আসে সেটা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে, কোনো মাধ্যম ছাড়াই আলো চলাচল করতে পারে। সূর্য ও পৃথিবীর মধ্যে যে একটা বিরাট অংশে কোনো মাধ্যম থাকে না, প্রতিদিন সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছায় কোনো মাধ্যম ছাড়াই, ঠিক আছে। আলোর যাতায়াতের জন্য তাহলে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে, মানে মাধ্যম ছাড়াই কিন্তু আলো যাতায়াত করতে পারে, মাধ্যমের প্রয়োজন হয় না, না মাধ্যম হয়, কিন্তু এখানে কোনো মাধ্যম ছাড়াই আমরা দেখতে পাচ্ছি সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছায়। এরপর দেখো এখানে একটা জিনিস বলা হয়েছে, দেখো আলো সরলরেখায় চলাচল করে। আলোর একটা ধর্ম কি না, আলো সরলরেখায় চলাচল করে। এটা একটা পরীক্ষার মাধ্যমে তোমাকে দেখাতে হবে। দেখো একটা টেবিলের উপর একটা মোমবাতিকে জ্বালিয়ে রেখেছে, একটা পাইপ দিয়ে ছেলেটা দেখছে, দেখো সে কিন্তু সহজেই আলোটাকে দেখতে পাবে। আর একটা দেখো এই যে পাইপটা কিন্তু বাঁকানো, এ কিন্তু আলোটাকে দেখতে পাচ্ছে না। তার মানে কেন দেখতে পাচ্ছে না? তার কারণ আলো সরলরেখায় চলাচল করে বলেই ওই জন্য সে মোমবাতির শিখাটাকে দেখতে পাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দেখতে আলো যেহেতু বক্রপথে চলাচল করে না, সরলরেখায় চলাচল করে, ওই কারণে এই ছেলেটি আলোর শিখাটাকে দেখতে পাচ্ছে না। এ থেকেই আমরা কি বলতে পারি যে আলো সরলরেখায় চলাচল করে। এটা কিন্তু আলোর একটা ধর্ম, ঠিক আছে। এরপর দেখো আলোক রশ্মি কাকে বলে, ঠিক আছে। আলোক রশ্মি না, আলো যে পথ দিয়ে চলাচল করে, ঠিক আছে, যে আলো যে পথ দিয়ে চলাচল করে, যে কাল্পনিক পথ, এটাকে আমরা একটা মনের মধ্যে একটা কল্পনা করে নিই যে একটা যে আলো যে কাল্পনিক পথ দিয়ে চলাচল করে তাকে বলা হয় আলোক রশ্মি। দেখো আলো চলাচলের পথকে তীর চিহ্নযুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে কি বলবো, আলোক রশ্মি। বুঝতে পারছো? আর অনেকগুলো আলোক রশ্মি নিয়ে কি তৈরি হচ্ছে, আলোক রশ্মি গুচ্ছ। বুঝতে পারছো? আলোক রশ্মি গুচ্ছ কাকে বলবো না, অনেকগুলো আলোক রশ্মি নিয়ে তৈরি হয় আলোক রশ্মি গুচ্ছ। তাহলে যখন আলো যে একটা সরলরেখা যে কাল্পনিক পথ দিয়ে আলো চলাচল করছে তাকে বলবো আলোক রশ্মি, আর অনেকগুলো আলোক রশ্মি নিয়ে তৈরি হচ্ছে আলোক রশ্মি গুচ্ছ। এই আলোক রশ্মি গুচ্ছকে তিন ভাগে ভাগ করা হয়েছে। দেখে নাও, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, অপসারী আলোক রশ্মি গুচ্ছ, আর অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। এবার জানতে হবে যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো কোনগুলো। যখন সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছায় তখন দেখতে পাবে যে রশ্মিগুলো সব এরকম সমান্তরালভাবে আসে, ঠিক আছে, একে অপরকে কখনো ছেদ করে না। এগুলোকে কি বলবো, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। তাহলে যে সকল আলোক রশ্মিগুচ্ছ সমান্তরালভাবে যাতায়াত করে, একে অপরকে ছেদ করে না, সেগুলোকে বলবো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। যেমন সূর্য থেকে পৃথিবীতে যে আলোগুলো আসে, মানে আলোক রশ্মিগুলো আসে, সেগুলো সব সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, ঠিক আছে। এরপর অপসারী আলোক রশ্মিগুচ্ছ। অপসারী মানে কি, মানে দূরে চলে যাবে। তোমাকে এর আগে আমরা দেখিয়েছিলাম, দেখো এই যে টর্চের আলোটা যখন পড়ছে, এটা কি বিন্দু আলোক উৎস, ঠিক আছে, পিচবোর্ডের উপর পড়ছে বিন্দু আলোক উৎস। এখান থেকে কি হচ্ছে, রশ্মিগুচ্ছগুলো দূরে সরে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে দূরে সরে যাচ্ছে। তাহলে এই যে বিন্দু আলোক উৎস, এটা যদি পয়েন্ট বিন্দু আলোক উৎস, এখান থেকে রশ্মিগুচ্ছগুলো দূরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এই যে দূরে চলে যাচ্ছে। এই যে এগুলোকে কি বলবো, অপসারী। মানে বিন্দু আলোক উৎস থেকে যখন রশ্মিগুচ্ছগুলো বাইরের দিকে চলে যায় তখন তাকে বলবো অপসারী আলোক রশ্মিগুচ্ছ। যেমন কি উদাহরণ হিসাবে
তোমরা এই পরীক্ষাটা নিতে পারো, ঠিক আছে। বিন্দু আলোক উৎস একটা কাঠের পিচবোর্ড, কালো পিচবোর্ডের মধ্যে দিয়ে যদি টর্চের আলো ফেলে, তাহলে এখানে যে ছোট পয়েন্ট দিয়ে যে রশ্মিগুচ্ছগুলো বেরিয়ে যাবে সেগুলোকে কি বলবো? অপসারী আলোক রশ্মিগুচ্ছ। আর অভিসারী আলোক রশ্মিগুচ্ছ এটা কিন্তু তোমরা জানো। এইটা কি দেখবে, তোমরা নিশ্চয়ই আতস কাঁচ দেখেছ। আতস কাঁচের মধ্যে দিয়ে আমরা কি করি? আমরা কোনো একটা কাগজকে আমরা দেখবে সূর্যের আলোর মধ্যে ধরে সূর্যের আলোক রশ্মিগুচ্ছগুলোকে একটা পয়েন্টে নিয়ে আসি, তখন দেখবে নিচে একটা পয়েন্টে, তখন দেখবে এত হিট জেনারেট হয় এবং ওটা কাগজটা পুড়তে শুরু করে। তার মানে কি আমরা একটা ফোকাসে নিয়ে আসি। তাহলে দেখো এই যে সূর্যের আলোক রশ্মিগুচ্ছগুলো কি হয়, একটা যদি আতস কাঁচের মধ্যে পড়ছে, পড়ে কি হয় একটা পয়েন্টে চলে আসছে, তাহলে এটাকে কি বলছি? অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। তাহলে আমরা কি বলবো? যখন অনেকগুলো আলোক রশ্মিগুচ্ছ একটা বিন্দু আলোক উৎসে পৌঁছায়, মানে একটা বিন্দুতে মিলিত হয়, তখন তাকে কি বলবো? অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। তাহলে এই তিনটে আমরা পড়ে নিলাম। এরপর দেখো এই যে প্রচ্ছায়া আর উপচ্ছায়া। আচ্ছা, প্রচ্ছায়ার আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে ছায়া। প্রচ্ছায়ার আরেকটা নাম কি? ছায়া। তাহলে আমরা ছায়া আর উপচ্ছায়া এই দুটোই আমরা বলি। আচ্ছা, এখানে দেখো যখন তুমি একটা অন্ধকার ঘরের মধ্যে, হ্যাঁ, টিউবলাইট জ্বালানোর দরকার নেই, তুমি এক কাজ করবে, তুমি হারিকেনের লাইট বা মোমবাতির লাইট বা CFL এর ল্যাম্প এগুলো যদি ফেলো, হ্যাঁ, দিয়ে একটা হাতকে যদি এই যে দেয়ালের উপর দেখো, এই যে দেয়ালের উপর, দেয়ালের সামনে একটা হাতকে রেখে এপাশ দিয়ে আলো ফেলা হচ্ছে, হ্যাঁ, আমরা যদি আলোটা ফেলি, এবার দেয়ালের সামনে যখন নিয়ে যাব, তখন কি হবে জানো? তখন এই যে ভিতরের দিকে একটা দেখতে পাচ্ছ কালো রঙের একটা হাতের চিহ্ন আসছে, এটার নাম হচ্ছে ছায়া। এই যে প্রচ্ছায়া, এটারই নাম হচ্ছে ছায়া। আর এই কালো বর্ডারটাকে, এই যে পুরো কালোটাকে ঘিরে তার বাইরে থেকে একটা দেখো আবছা ধরনের বর্ডার তৈরি হচ্ছে, এবং এটা ছায়ার থেকে বড়, এটাকে বলা হয় উপচ্ছায়া। বুঝতে পারছো? তাহলে ছায়া কাকে বলে আর উপচ্ছায়া, মানে গাঢ় অন্ধকার অংশটা হলো ছায়া, হ্যাঁ, আর এই ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশটাকে কি বলবো? উপচ্ছায়া। তাহলে ছায়া কাকে বলবো? না, গাঢ় অন্ধকার অংশটাকে বলবো ছায়া, আর এই ছায়াকে ঘিরে যে আবছা অন্ধকার অংশটা রয়েছে তাকে বলবো উপচ্ছায়া। এবার দেখো তোমার হাতটা যত দেয়ালের দিকে নিয়ে যাবে, হাতটা যত দেয়ালের দিকে নিয়ে যাবে, তখন কি হবে? ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে। এই যে ভিতরে যে কালো অংশের দৈর্ঘ্যটা, এটা কমতে থাকবে, তার মানে ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে। আর উপচ্ছায়াও, এই যে উপরে বাইরের দিকে যে আবছা ছায়াটা তৈরি হয়েছে, সেই উপচ্ছায়ার রংটাও কমতে থাকবে। আবার যদি হাতটাকে তুমি দূরে সরিয়ে নাও, হাতটাকে যদি আস্তে আস্তে দূরে সরিয়ে নাও, তখন দেখবে ছায়াটা ক্রমশ কমতে থাকবে, ঠিক আছে, মানে ছোট হতে থাকবে, আর উপচ্ছায়া ক্রমশ বড় হতে থাকবে। বুঝতে পারলে? তাহলে হাতটাকে যখন আমি দেয়ালের দিকে নিয়ে যাব, তখন ছায়াটা ছোট হবে আর উপচ্ছায়াটা আস্তে আস্তে ছোট হয়ে মিলিয়ে যাবে। আর যখন হাতটাকে আমরা দেয়াল থেকে দূরে নিয়ে আসব, তখন ছায়াটা ছোট হবে আর উপচ্ছায়াটা ক্রমশ বড় হবে। এখানে দেখো বলেছে কি, যদি আলোক উৎস বড় হয় তাহলে ছায়া আর উপচ্ছায়া দুটোই তৈরি হবে। দেখো এখানে একটা পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে। দেখো কি বলছে, এই যে এটা ধরো একটা টর্চটা কি, এটা আলোক উৎস। যদি আলোক উৎস বড় হয়, তখন দেখো এর মধ্যেই দেখতে পাচ্ছ গোল মতন একটা অংশ করে দিয়েছে, যে ছায়া তৈরি হয়েছে, আর তার বাইরে দেখো উপচ্ছায়া তৈরি হয়েছে। তাহলে আলোক উৎস যদি বড় হয়, তাহলে ছায়াও তৈরি হবে আর উপচ্ছায়াও তৈরি হবে। আর এখানে দেখো আলোক উৎস যদি ছোট হয়, তখন কি হবে? শুধু ছায়া তৈরি হবে, উপচ্ছায়া কিছু তৈরি হয়েছে কি? তৈরি হয়নি। এটা পরীক্ষার মাধ্যমে তোমাকে করতে হবে, আমি এটা পরে বলছি। এখানে এবার এইটুকুনি জানলে, এরপর দেখো এখানে একটা জিনিস দেখো,
এই যে অন্ধকার ঘরের মধ্যে যেটা বলছিলাম, একটা হাতকে রেখে দিয়েছে, হ্যাঁ, আর এই পাশে আমি একটা মোমবাতি রেখেছে, আর মাঝখানে এই পিচবোর্ডটা রেখেছে, হ্যাঁ, তার মধ্যে একটা পেরেক দিয়ে, একটা কালো পিচবোর্ড, তার মধ্যে একটা পেরেক দিয়ে একটা ফুটো করে দেওয়া হয়েছে। এরপর ধরো হাতটা আমার মাঝখানে রয়েছে, হাতটা কি রয়েছে মাঝখানে। তোমাকে সবসময় একটা মাথায় রাখতে হবে, এই হাতের দূরত্ব, এই হাত আর এখানে যে এই দেয়াল, এটা তো দেয়াল, এই দেয়াল, হাত আর দেয়ালের মধ্যে যত দূরত্ব কম হবে তত ছায়াটা ছোট হবে, এটা শুধু মাথায় রাখো। বাকি সবগুলো তোমরা ইজিলি তাহলে জেনে, তাহলে সবসময় মাথায় রাখো যে হাত আর দেয়ালের মধ্যে ছায়ার দূরত্ব কম থাকলে তাহলে ছায়াটা ছোট হবে। ছোট হতে হতে কি হবে, দেয়ালে অরিজিনাল মানে হাতের আকারটা ছায়ার আকারে সমান হয়ে যাবে। এবার দেখো আমি যদি এর মধ্যে এই মাঝখানে কি একটা কালো পিচবোর্ড দিয়েছি, এখানে ফুটো আছে, আর এখানে একটা আলো উৎস যেমন মোমবাতি ধরে রেখা আছে। এরপর আমি কি করছি, হাতটা তো আমার এতে আছে, এখানে মাঝখানে আছে, এখানে কথায় দেখো। এবার কি করছি, হাতটাকে কি করছি, এইটা দেখো, এটাকে পরে করছি, এটাকে দেখো, হাতটা মাঝখানে ছিল, ঠিক আছে, হাতটা মাঝখান থেকে হাতটাকে কি করছি আমি, দেয়াল, এটা দেয়াল, হ্যাঁ, এখানে মোমবাতি রয়েছে, এখানে আমার পিচবোর্ডটা ধরে রয়েছে, তাহলে হাতটাকে যদি আমি দেয়ালের দিকে নিয়ে যাই তাহলে কি হবে, দেয়াল থেকে হাতের দূরত্ব কমছে। তখন আমরা কি বলেছি, দেয়াল থেকে হাতের দূরত্ব যখনই কম হবে তখন কি হবে, ছায়ার দৈর্ঘ্য কমবে। সুতরাং দেখবে হাতটা ক্রমশ ছায়াটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, এবং একটা টাইমে দেয়ালের সঙ্গে যখন মিশে যাবে তখন ছায়াটাও একদম হাতের সমান হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে, তার মানে কি, এখানে হাতটাকে আমি সরালাম, কোথায় সরালাম, দেয়ালের দিকে সরালাম। আচ্ছা, দেয়ালটাকে তো আর আমার সরানো সম্ভব নয়, দেয়ালের বদলে আমি যদি এখানে একটা ক্যালেন্ডার দিয়ে দিই, দেখো এখানে দেখো দেয়ালের এখানে ক্যালেন্ডার দিয়ে দিয়েছি, তাহলে ক্যালেন্ডারটা থেকে আমি সরাতে পারি। তাহলে ক্যালেন্ডারটাকে যখন ঠিক একইভাবে রাখা হয়েছে, ক্যালেন্ডারটাকে যখন আমি এই হাতের সামনে নিয়ে আসছি তখন কি হচ্ছে, হাত থেকে ক্যালেন্ডার মানে যেটা দেয়াল বলছিলাম, তাহলে দেয়ালের জায়গায় এখন ক্যালেন্ডার রয়েছে, তাহলে ক্যালেন্ডার থেকে মানে দেয়াল আর হাতের তাহলে কি হচ্ছে, দূরত্বটা কমছে, তাহলে এখানেও কি হবে, ছায়াটা ছোট হবে, বুঝতে পারছো। তার মানে আমার হাত আর দেয়ালের মধ্যে যখনই দূরত্বটা কমবে তখনই আমার ছায়াটা ছোট হতে থাকবে, এবং একটা টাইমে গিয়ে কি করবে, হাতের সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটো আমি এখান থেকে জেনে নিলাম। তাহলে উল্টোটা কি হবে দেখো, এবার হাতটাকে যখন আমি পিচবোর্ডের দিকে নিয়ে আসছি, ঠিক আছে, মানে দেয়াল থেকে দূরে সরিয়ে নেবো, তখন কি হবে, ছায়াটা বড় হবে, দেখো ছায়াটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আবার এখানে হাতটাকে দূরে সরিয়ে আনছি, তখন দেখো এর ছায়াটা বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আর এখানে দেখো ছায়াটা কি হচ্ছে, যখন হাতটাকে আমি ক্যালেন্ডারের দিকে নিয়ে যাচ্ছি মানে দূরত্ব কমে যাচ্ছে, তখন ছায়াটা ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তার মানে এইটুকুনি শুধু মাথায় রাখবে যে যখন আমার হাতের আর মানে দেয়ালের, হয় হাত থেকে দেয়ালের দূরত্ব যত কমবে ছায়াটাও তত সাইজে ছোট হতে থাকবে, তাই তো। আর উল্টো দিকে দেখো, হাতটাকে যখনই আমি বোর্ডের দিকে নিয়ে আসছি ছায়াটা তত বড় হবে, আবার হাতটাকে যখন আমি দেয়াল থেকে দূরে নিয়ে যাচ্ছি তখন ছায়াটা বড় হবে। আর আরেকটা ব্যাপার তাহলে এখানে রয়ে গেল, সেটা হচ্ছে মোমবাতিটা। এই মোমবাতিটাকে যদি তুমি দূরে সরাও কি হবে, ঠিক উল্টো ঘটনা ঘটবে। মোমবাতিটাকে যখন তুমি বোর্ডের দিকে নিয়ে যাবে, ঠিক আছে, বোর্ডের দিকে মানে সামনে নিয়ে যাবে, তখন ছায়াটা কি হবে, বোর্ডের দিকে নিয়ে যাবে। দেখো এই যে এখানে দেখাচ্ছে, এই দেখো মোমবাতিটাকে যখন, এই যে দেখো মোমবাতিটা যখন হাতের কাছ থেকে দূরে সরাবে, ঠিক আছে, মোমবাতিটাকে যখন হাতের কাছ থেকে দূরে সরাবে তখন ছায়াটা ছোট হবে, আর ঠিক উল্টোটা আর কি। আর মোমবাতিটাকে যখন ছায়ার সামনে নিয়ে আসবে, এই যে মোমবাতিটাকে যখন বোর্ডের সামনে নিয়ে আসবে, বুঝতে পারছো, এই হাতের সামনে নিয়ে আসবে তখন ছায়াটা বড় হবে। এইভাবে করবে, তাহলে খুব সহজেই তোমরা এটা বুঝে নিতে পারবে। এরপর দেখো
এরপর যেটা আমি বলছিলাম যে আলোক উৎস যদি ছোট হয় তাহলে শুধু ছায়া তৈরি হবে, আর আলোক উৎস যদি বড় হয় তাহলে ছায়াও তৈরি হবে, উপছায়াও তৈরি হবে। এটা কিভাবে করবে দেখো, এখানে একটা বিন্দু আলোক উৎস নিচ্ছ, ঠিক আছে, এখানে একটা দেখো এই ছবিটা ভালো করে দেখে না, এখানে একটা রয়েছে কি পাতা রয়েছে, কি রয়েছে পাতা, এই যে পাতা রয়েছে, এই যে এই যে পাতা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখান থেকে এই যে একটা রশ্মি, এই যে বিন্দু আলোক উৎস থেকে একটা রশ্মি বেরোচ্ছে দেখো, এই যে আবার এখান থেকে একটা বিন্দু আলোক উৎস থেকে একটা রশ্মি বেরোচ্ছে, দিয়ে তৈরি হচ্ছে এই যে ছায়াটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা যদি নাম দিয়ে দিই পি, এটা হচ্ছে পি, হচ্ছে বিন্দু আলোক উৎস। আচ্ছা, এখানে আমার যে রশ্মিটা যাচ্ছে, এই যে রশ্মিটা যাচ্ছে, এই যে কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, আর এটার নাম দিয়েছে এ, আর এটা দিয়েছে বি, আর এইটা দিয়েছে, এটাকে এ ডট, আর এটা বি ডট। এটা ধরো একটা দেয়ালের মধ্যে পড়েছে, ঠিক আছে। তাহলে এই যে বিন্দু আলোক উৎস থেকে যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে ছায়া, কি আছে এটা ছায়া। তাহলে বিন্দু আলোক উৎস থেকে আমাদের কি তৈরি হয়, শুধু ছায়া তৈরি হয়, এটা একটা। আর যদি আমার আলোক উৎসটা, এই যে আলোক উৎসটা যদি বড় হয়, এই যে আলোক উৎসটা বড়, দেখো কিভাবে হবে। এটা ধরো একটা টর্চ, এটা একটা টর্চ, ঠিক আছে। এখান থেকে দেখো এখানে একটা পাতা রেখেছি, ঠিক আছে, এই যে তাহলে এটা একটা টর্চ, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা রশ্মি সোজা বেরিয়ে যাবে, আর একটা রশ্মি সোজা বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো, এই একটা রশ্মি সোজা বেরিয়ে, যে এটা কি তৈরি হয়েছে, এটা এটা ছায়া তৈরি হচ্ছে, কি তৈরি হয়েছে ছায়া। আর একটা দেখো কোনাকুনি হয়ে যাচ্ছে, এইরকম, আর একটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, এখানে তাহলে এই এই অংশটা, এটাকে বলছে কি ছায়া, আর এটাকে কি বলছে উপছায়া, বুঝতে পারছো। এই যে এটা তো বিন্দু আলোক উৎসটা তো বড়, এই জন্য এটা টর্চ, টর্চ, এটা হচ্ছে বিন্দু আলোক উৎসটা বড়, এই আলোক উৎসটা বড়, সেই জন্য এই পাতার যে ছবিটা আসছে একটা ছায়া তৈরি হয়েছে, একটা উপছায়া তৈরি হয়েছে। এটা তুমি নাম দিয়ে দিতে পারো পি কিউ, আর এই যে একটা আলোক উৎস, আলোক উৎস, আচ্ছা এটার নাম দিয়ে দিতে পারো এ বি, আর এটার নাম দাও, এটা উপছায়াটার নাম দাও কি ইএফ, আর এটা জি এইচ, ঠিক আছে। তাহলে এটা থেকে তোমরা মোটামুটি এটা বিন্দু আলোক উৎসর ক্ষেত্রে, এটা বিন্দু আলোক উৎস, এর ক্ষেত্রে কেবলমাত্র ছায়া তৈরি হবে, আর এটা হচ্ছে তোমার বিস্তৃত আলোক উৎস বা বড় আলোক উৎস, এটাকে কি বলবো, বড় আলোক উৎস, বড় আলোক উৎস। এর ক্ষেত্রে কি হবে, ছায়া ও উপছায়া দুটোই তৈরি হবে। তাহলে এটা বুঝতে পারলে।